আসসালামু আলাইকুম বন্ধুরা, তাইজুল ভিডিও টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো এসএসসি বিএম এক্সাম অ্যাসাইনমেন্ট আমরা আজকে আনসারগুলো দেখে নেব। এই সাবজেক্ট হচ্ছে আপনার অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল। তো চলুন আমরা দেখে আসি প্রশ্ন কি লেখা আছে। ক নম্বর লিখেছে সম্পদ ও অভাব কি লিখবে। তো চলুন আমরা দেখে আসি। এই তো সম্পদ কি এখানে লেখা আছে। তারপর লেখা আছে আপনার খ নম্বর প্রশ্ন সম্পদ ও অভাব কি। এখানে লেখা আছে অভাব কি, কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে অভাব বলা হয়। আর মানুষের বেঁচে থাকার প্রয়োজনীয় অভাব সৃষ্টি হয়। অন্যদিকে মানুষের সর্বপ্রথম অর্থনৈতিক কার্যাবলীর পেছনে রয়েছে অভাববোধ। তো এখানে ক নাম্বার শেষ। তারপর আমরা দেখে নেব খ নাম্বার প্রশ্ন কি আছে। এখানে খ নাম্বার লেখা আছে সীমিত সম্পদ দিয়ে কীভাবে অসীম অভাব পূরণ করা যায় তা লিখবে। তো দেখে আসি। তো এখানে লেখা আছে যে প্রতিটি সময় যেন মানুষ নিরন্তর সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণ করার জন্য অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষের অভাব অসীম, কিন্তু সেই অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের পরিমাণ সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে মানুষ তার সব অভাব একসঙ্গে পূরণ করতে পারে না। এই জন্য সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করার ক্ষেত্রে মানুষকে পছন্দ বা নির্বাচিত হতে হয়। অভাবের অপেক্ষিত গুরুত্ব নির্ধারণ করে তীব্র অভাবগুলো প্রথমে সীমিত সম্পদ দ্বারা পূরণ করা যায়। পরবর্তী প্রশ্ন দেখে আসি। পরবর্তী প্রশ্নে লেখা আছে আবহাওয়া ও জলবায়ু কি লিখবে। তো চলুন দেখে আসি আবহাওয়া ও জলবায়ু। আবহাওয়া, তো এই তো আবহাওয়া। ক নাম্বার প্রশ্ন আবহাওয়া কোন স্থানের সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা সাধারণত একদিনের এমন রেকর্ডকে আবহাওয়া বলে। জলবায়ু আবার কোন স্থানে দীর্ঘ সময়ের আবহাওয়া বা 25 থেকে 30 বছরের আবহাওয়ার উপর ভিত্তিতে তৈরি হয় সেই স্থানের জলবায়ু। আবহাওয়ার নিয়ম পরিবর্তনশীল একটি চলক। তো এটা এই পর্যন্তই। তো আমরা পরবর্তী খ নম্বর প্রশ্ন দেখে আসি কি লেখা আছে। খ নম্বর প্রশ্ন লেখা আছে কৃষি প্রযুক্তি কি লিখবে। তো কৃষি প্রযুক্তি লেখার জন্য আমাদের আবার অন্য পেজে চলে যেতে হবে। তো কৃষি প্রযুক্তি চলে এসেছে। এখন আমরা তো কৃষি প্রযুক্তি কি এখানে লেখা আছে। খ নম্বর প্রশ্ন কৃষি প্রযুক্তি হলো কৃষিকাজ বা অন্যান্য কৃষিতে ব্যবহৃত যন্ত্রপাতি, হাত সরঞ্জাম এবং বৈদ্যুতিক সরঞ্জাম থেকে শুরু করে অসংখ্য ধরনের খামার সরঞ্জাম যা তারা বেঁধে দেয় এবং চালিত করে। এটাই হচ্ছে খ নম্বর প্রশ্ন। পরে আমরা তৃতীয় নম্বর প্রশ্ন চলে যাব। গ নম্বর প্রশ্ন কি লেখা আছে চলুন দেখে আসি। গ নম্বর প্রশ্ন লেখা আছে বিভিন্ন রকমের কৃষি প্রযুক্তি উল্লেখ্য সহ ইহার ব্যবহার লিখো। তো চলুন লিখে আসি, আমি দেখে আসি গ নম্বর প্রশ্ন। তো গ নম্বর প্রশ্ন আমাদের গ নম্বর প্রশ্নে কৃষি প্রযুক্তির ব্যবহার। আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষিতে পরিবর্তন এসেছে। এখন সব কিছু যন্ত্রের মাধ্যমে হচ্ছে, যেমন চাষাবাদ, বীজ বপন, ধান কাটা, মাড়াই করা সবই হচ্ছে আধুনিক প্রযুক্তির সাহায্যে। কৃষি যান্ত্রিক ব্যবহারের ফলে এদিকে যেমন উৎপাদনের পরিমাণ বাড়ছে, অন্যদিকে তেমনি উৎপাদনের ব্যয় কমছে। একই সঙ্গে ফসলের অপচয়ও কমছে। এখন খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে 3.5 কোটি টনের চেয়েও বেশি। কৃষি উৎপাদনের বৃদ্ধি প্রধান ভূমিকা কৃষকদের। তারা সারা বছর মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করে। কৃষি তাদের জীবিকা অবলম্বন। সেটাই কৃষির সঙ্গে তাদের আটকে রেখেছে। এর সঙ্গে তারা পালন করেছে একটি বিশাল দায়িত্ব। তারা দেশের সমগ্র জনগণের প্রয়োজনীয় খাদ্যশস্য যোগান দিচ্ছে। তবে আরও উৎপাদন বা লাভ ছাড়া কৃষককে টিকে থাকা ভবিষ্যতে কঠিন হয়ে দাঁড়াবে। উৎপাদন বাড়াতে হবে ও লাভজনক করতে হবে। কৃষির সব পর্যায়ে যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে। তো এটা এ পর্যন্তই।
তো আমরা পরবর্তী নেক্সট প্রশ্নে চলে যাই। তো দেখে আসি নেক্সট প্রশ্নে কী লেখা আছে। আমাদের ক বিভাগের প্রশ্ন সব শেষ, এখন আমরা খ বিভাগে চলে যাব। খ বিভাগে লেখা আছে মাথাপিছু আয় কি লিখবে। তো মাথাপিছু আয় লেখার জন্য আমাদের আবার ওই পেজে চলে যেতে হবে। মাথাপিছু আয়ের জন্য আমরা এখানে চলে যাই। হ্যাঁ, মাথাপিছু আয় পাওয়া গিয়েছে। তো মাথাপিছু আয় বলতে কোনো দেশের মোট আয়কে জনপ্রতি ভাগ করে দিলে যা হয় তাকে বোঝায়। জনগণের সর্বমোট ব্যক্তিগত আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে আয় পাওয়া যাবে। পরে হচ্ছে খ নম্বর প্রশ্ন দেখে আসি আমরা। খ নম্বর প্রশ্ন লেখা আছে মাথাপিছু আয় বৃদ্ধির উপায় লিখবে। তো চলুন লিখি আমরা। তো এই তো মাথাপিছু আয় বৃদ্ধির উপায়। যে কোনো অর্থনৈতিক জন্য ডিজিপি প্রবৃত্ত অগ্রগতি বড় ধরনের সুসংবাদ, আমাদের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয়। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মতো অধিক জনসংখ্যা দেশের কাঙ্ক্ষিত বিনিয়োগ, কর্মস্থান ছাড়া জনবলের গ্রন্থ বৈষম্যকে আরও প্রকট করতে পারে। অতীতে বিভিন্ন সময় দেখা গিয়েছে বিবিএসের অনেক প্রতিবেদনে বাস্তবতা প্রতিফলিত পুরোপুরি ঘটেনি। যেমন গত বছরে বেকারত্বের হার এবং এর প্রতিবেদন প্রবৃদ্ধি ও প্রতিবেদনের ও তেমনই কিছু ঘটেছে কিনা তা খতিয়ে দেখার কোনো খাতে কেমন প্রবৃদ্ধি হয়েছে সেগুলো সুনির্দিষ্ট বিশ্লেষণ করা দরকার। প্রবৃদ্ধিমূলক লক্ষ্য হচ্ছে সমাজের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন, সর্বস্তরের মানুষের কর্মসংস্থান এবং কাঙ্ক্ষিত মানের কাজের সুযোগ নিশ্চিত করা। তো এটা হচ্ছে ক আর খ। তো আমরা পরবর্তীতে প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে কী লেখা আছে। তো মাথাপিছু লেখা শেষ। তারপর লেখা আছে সরকারি অর্থব্যবস্থা কী লিখবে। 2-এর ক নাম্বার প্রশ্ন সরকারি অর্থব্যবস্থা কী লিখবে। তো চলুন দেখে আসি। সরকারি অর্থব্যবস্থা এই তো সরকারি অর্থব্যবস্থা লেখা আছে। তো চলুন আমরা লিখি। তো সরকারি অর্থব্যবস্থা অর্থনীতির যে শাখায় সরকারের আয়, ব্যয় ও ঋণ সংক্রান্ত সমস্যা অনুসন্ধান করে এবং প্রাপ্ত সম্পদের যথাযথ দক্ষতাপূর্ণ ব্যবহারের মাধ্যমে সমাধানের পথ নির্দেশন করে তাকে সরকারি অর্থ ব্যবস্থা বলে। এটাই হচ্ছে ক নম্বর প্রশ্ন। তো খ নম্বর প্রশ্ন দেখে আসি আমরা কী বলছি। খ নম্বর প্রশ্ন বলা হয়েছে সরকারি আয়ের উৎস এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের ভূমিকা উল্লেখ করো। তো চলুন আমরা দেখে আসি খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নটা হয়তো অনেক বড় হবে যেহেতু অনেক কিছু বলেছে। সরকারি আয়ের এবং উৎস। আয়কর বাংলাদেশের সরকারি আয়ের একটি অন্যতম উৎস। একজন ব্যক্তির সর্বমোট আয়ের উপর সাধারণত আয়কর ধার্য করা হয়। মহিলা এবং 65 বছরের বয়সের করদাতা ব্যক্তির ক্ষেত্রে আয় যদি 3 লাখ টাকার উপরে হয় তবে তিনি আয়কর প্রদানের উপযুক্ত হবেন। 2. মূল্য সংযোগ কর একটি পরোক্ষ ধরনের কর যা একটি দেশের উৎপাদিত ভোগ সামগ্রিক উৎপাদন থেকে ভোগ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সংযোজিত মূল্যের ভিত্তি করে ধার্য করা হয়। তো 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভূমি রাজস্ব সরকারের আয়ের একটি অতি প্রাচীন উৎস। বাংলাদেশের ক্ষেত্রে এই ভূমি রাজস্ব 25 বিঘা জমির চেয়ে অধিক জমি ধার্য করা হয়। 4. বাণিজ্যিক শুল্ক সরকারের আয় এবং একটি প্রধান উৎস। বিভিন্ন প্রকার বাণিজ্যিক কার্যক্রম সংগঠিত করার জন্য ব্যবসায়ীদের যে শুল্ক প্রদান করতে হয় সেটাই হচ্ছে বাণিজ্যিক শুল্ক। তারপর হচ্ছে শিল্প ও স্বাস্থ্য খাতে সরকারের ভূমিকা। শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশের
সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সময়ের মধ্যে অন্যতম হলো শতভাগ ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ। নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য প্রাথমিক থেকে সমাধানের মাধ্যমিক স্তরের পর্যন্ত চালু করা হয়েছে উপবৃত্তির ব্যবস্থা। বর্তমানে 26,193টি প্রাথমিক বিদ্যালয়কে নতুন করে জাতীয়করণ করা হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষাকে চাকরির সরকারিকরণ করা হয়েছে। তো এটাই হচ্ছে আপনার খ নম্বর প্রশ্ন। তো পরবর্তীতে প্রশ্নে চলে যাই আমরা। তো পরবর্তী প্রশ্নে লেখা আছে কি যে ভূমিকম্প কি লিখো। 1 নংয়ের খ বিভাগের 1 নংয়ের ক নম্বর প্রশ্ন, ভূমিকম্প কি লিখবে। তো চলুন ভূমিকম্প লিখি আমরা। ভূমিকম্প, এই তো ভূমিকম্প ক নম্বর প্রশ্ন। ভূমিকম্প ভূ অভ্যন্তরে শিলার পীড়নের জন্য যে শক্তি সঞ্চয় ঘটে, সেই শক্তি হঠাৎ মুক্তি ঘটলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য হঠাৎ কেঁপে ওঠে এবং ভূত্বকের কিছু অংশ আন্দোলিত হয়, তাকে ভূমিকম্প বলে। এটাই হচ্ছে ভূমিকম্প সংজ্ঞা। পরবর্তীতে লিখে কী লেখা আছে, ভূমিকম্পে কী ধরনের ক্ষয়ক্ষতি হয় এবং উল্লেখ্য সহ ক্ষয়ক্ষতি রোধ কী করণীয় লিখবে। তো চলুন, এটাও অনেকটা লম্বা হবে, প্রশ্নের মনে হয়। তো ভূমিকম্পের প্রভাব। ভূমিকম্প সামান্য মৃদু হলে তা প্রভাব অধিকাংশ সময় বর্জন হয় না, কিন্তু তীব্র ভূমিকম্পের ফলে ভূমিরূপ এর ব্যাপক পরিবর্তন হয়। ধন সম্পদের মারাত্মক ক্ষয়ক্ষতি এবং জীবনহানি ঘটে। ভূমিকম্পের ফলে সমুদ্রের তলার কিছু অংশ উপরে উঠে যেতে বা নিচে বসে যেতে পারে। ভূমিকম্প ক্ষয়ক্ষতি করণীয়। ভূমিকম্প অনুভব হওয়ার সঙ্গে সঙ্গে বাসার বিদ্যুৎ ও গ্যাস লাইন বন্ধ করে ফেলুন। ঘরে হেলমেট থাকলে সঙ্গে সঙ্গে মাথায় পরে নিন, না হলে একটি বালিশ মাথায় নিন। 1 মিনিট সময়ের মধ্যে বাসা থেকে বের হয়ে পড়েন। আর সম্ভব না হলে তখনই মজবুত টেবিল খাটের নিচে কিংবা পিলারের সঙ্গে অবস্থান করুন। বাসা থেকে বেরিয়ে যতটা দ্রুত সম্ভব খোলা জায়গায় গিয়ে অবস্থান করুন। বের হওয়ার সময় লিফট ব্যবহার করবেন না। ভালো কিছু বিপর্যয় ঘটতে পারে, তখন লিফট হয়ে উঠতে পারে মরণ ফাঁদ। বের হওয়ার সময় সিঁড়ি ধসে পড়ার আশঙ্কা বেশি থাকে। যত দ্রুত সম্ভব মাথা ঠান্ডা রাখবেন। তো এটাই হচ্ছে আমাদের প্রশ্ন আনসার, আর কোনো প্রশ্ন নেই। তো আশা করি আমার প্রশ্নগুলো আপনারা সব পেয়ে গেছেন। আর একটা কথা, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। প্রশ্নগুলো ভালো লাগে কমেন্ট করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।